দুনিয়ায় সর্বোচ্চ শক্তি নিয়ে হামলার হুমকি ইরানের, মধ্যপ্রাচ্য আরও সংঘাতময় হয়ে ওঠার শঙ্কা। বিশেষ পরিস্থিতিতে চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানো যৌক্তিক বললেন কমিটি প্রধান। প্রথম বৈঠক ফলপ্রসূ হওয়ার দাবি সমন্বয়কের। এখনকার যে বয়সটা এইটা বাড়ানো উচিত, বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নদী দূষণ আর আদর্শ প্রজনন স্থল সংকটে দেশে কমছে ইলিশ, দ্রুত ব্যবস্থা না নিলে অন্যত্র চলে যাওয়ার শঙ্কা। পলিউশন না কমায় তাহলে ইলিশও এক সময় প্রাচুর্যতা কমতে কমতে বিলুপ্তের পথে চলে যাবে, অথবা সে তার মাইগ্রেটরি রুট চেঞ্জ করে ফেলবে। এবং শুভ মহালয় দুর্গার আবাহনে দেবীপক্ষের সূচনা। চণ্ডীপাঠ, ঢাক আর শঙ্খধ্বনিতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা। দেবীর আবাহন, এই উৎসবের মধ্যে দিয়েই দেবী আসবেন আর কটা দিন পরেই। বর্তমানে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছে, আমরা মায়ের কাছে সেই প্রার্থনাই জানাবো যেন আমাদের দেশটা সুস্থ হয়। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনের সাথে আছি আমি ইসরাত মুক্তি, আমি গালিব ইবনে রিয়াজ। ঠিক সময় ঠিক জায়গায় আঘাত হানবে বলে ইরানকে সতর্ক করল ইসরায়েল। যদিও পাল্টা আঘাত এলে কয়েক গুণ শক্তিতে তা ফিরিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরানও। এরই মধ্যে ইসরায়েলি ভূখণ্ডে কয়েক ঘন্টা অভিযানের ইতি টেনেছে তেহরান। শঙ্কা বাড়ছে আরো বড় সংঘাতময় পরিস্থিতির দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য। অস্থিরতার জন্য ইরানকেই দায়ী করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরান সরকারের প্রশংসায় মেতেছে পুরো অঞ্চলের মানুষ। আরো জানাচ্ছেন নুজহাত কামাল। কয়েক দশকের একতরফা আগ্রাসনে মরিয়া বলেই হয়তো যুদ্ধের দামামার মধ্যেও ইসরায়েলে ইরানের হামলার খবরে মধ্যরাতে এমন উচ্ছ্বাস ইরান, ইরাক সহ বিভিন্ন দেশের বাসিন্দাদের। ফিলিস্তিন, লেবানন, ইরান আর হিজবুল্লাহর পতাকা উড়িয়ে মিষ্টি বিলিয়ে উদযাপন চলে শহরে শহরে। চোখের দেখায় এ যেন রাতের অন্ধকার চিরে ছুটে যাওয়া আতশবাজি। কিন্তু পর মুহূর্তেই যখন বিস্ফোরণে কেঁপে উঠছিল চারপাশ, যুদ্ধের সতর্কতামূলক সাইরেনের আওয়াজে লুকাতে ব্যস্ত সারা দেশের মানুষ, তখন স্পষ্ট হয়ে ওঠে আতশবাজি নয়, শত শত ক্ষেপণাস্ত্র দখল করে নিয়েছে ইসরায়েলের আকাশ। মঙ্গলবার মধ্যরাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 180টির বেশি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। বলা হচ্ছে ইসরায়েলে এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক হামলা এটি। এজন্য ইরানকে চড়া মাশুল গুনতে হবে বলেও সতর্ক করেছে তেল আবিব। אנחנו נמצאים במוכנות גבוהה בהגנה ובהתקפה. אנחנו נגן על אזרחי מדינת ישראל. יהיו לירי הזה השלכות. איראן עשתה ערב טעות גדולה, והיא תשלם על כך. המשטר באיראן לא מבין את נחישותנו להגן על עצמנו ואת נחישותנו לגמול לאויבינו. অবরুদ্ধ গাজা উপত্যকায় বছরব্যাপী সর্বাত্মক সামরিক অভিযান চলতে থাকার মধ্যেই লেবাননেও গত 2 সপ্তাহ ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। চালিয়েছে একের পর এক গুপ্ত হামলা, হত্যা করেছে ইরান সমর্থিত সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর প্রধান সহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে। এর প্রতিশোধ নিতেই মঙ্গলবারের হামলা, পাল্টা আঘাত এলে কয়েক গুণ শক্তিতে তাও ফিরিয়ে দেওয়ার হুমকি তেহরানের। رژیم صهیونیستی که به دیوانگی رسیده کنترل نشه توسط امریکا و اروپا و بخواد چنین جنایت‌هایی رو ادامه بده و یا علیه حاکمیت و تمامیت ارضی ما وارد عمل بشه.
এবারই প্রথম কোনো হামলায় হাইপারসনিক ফাত্তাহ মিসাইল ব্যবহার করেছে ইরান। দেশটির অভিজাত সশস্ত্র বাহিনী রেভলিউশনারি গার্ডসের দাবি 90% ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত করেছে। হামলায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞও লক্ষণীয়। যদিও ইরানের ছোড়া অনেক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংসের দাবি করেছে ইসরায়েল ও দেশটির ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন নৌবাহিনীর 2টো ডেস্ট্রয়ার থেকে গুলি করে ইরানের 10টির মতো ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। I condemn this attack unequivocally. I'm clear-eyed. Iran is a destabilizing, dangerous force in the Middle East, and today's attack on Israel only further demonstrates that fact. গাজায় ইসরায়েলি আগ্রাসনের বছর পূর্ণ হতে বাকি মাত্র 3 দিন। দীর্ঘ এ সময় 41,600-র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু প্রশাসন। লেবাননেও গেল 10 দিনের অভিযানে নিহত আরও হাজারের বেশি। পশ্চিম তীর সহ সবখানেই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এই সব ঘটনাকেই ইসরায়েলের আত্মরক্ষার নাম দিয়ে মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য ইরানকে দায়ী করছে মার্কিন প্রশাসন। নুজহাত কামাল, এখন বিশ্ব। তবে কি ইরাক যুদ্ধের পুনরাবৃত্তি দেখতে যাচ্ছে বিশ্ব? বিশেষজ্ঞদের শঙ্কা এমনটাই। পরিস্থিতির জন্য মিত্র ইসরায়েলকে দায় দিতে নারাজ যুক্তরাষ্ট্র। পক্ষে বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব নেতাদের। যে কোনো মূল্যে সর্বাত্মক হামলা ঠেকানোর আহ্বান জাতিসংঘের, ডাকা হয়েছে জরুরি বৈঠক। এদিকে প্রথম স্থল অভিযানে ইসরায়েলি সেনাদের যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটানোর দাবি করেছে হিজবুল্লাহ। নুসরাত কামালের আরও একটি প্রতিবেদন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জটিল হচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের হামলার রেশ কাটতে না কাটতেই লেবাননের দক্ষিণে ওদাইসি শহরে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের হঠাতে স্থল অভিযান শুরু করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ। প্রাথমিকভাবে সাফল্য মিলেছে বলে দাবি গোষ্ঠীটির। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সারা বিশ্বে উৎকণ্ঠার মধ্যেও পরিস্থিতির জন্য মিত্র ইসরায়েলকে দায় দিতে নারাজ যুক্তরাষ্ট্র। বরং ইরানের ওপর চাপ বাড়াতে বিশ্ব নেতাদের নিয়ে জোট বাঁধার চেষ্টা করছে মার্কিন প্রশাসন। Before I speak to this meeting, let me just say this. A few hours ago, Iran, for the second time in the space of 5 months, launched a direct attack on Israel. যুক্তরাষ্ট্রের আহ্বানে ইসরায়েলের পক্ষে বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব নেতাদের। যে কোনো মূল্যে সর্বাত্মক হামলা ঠেকানোর আহ্বান জাতিসংঘের। In the last few hours, the Iranian regime has launched over 200 ballistic missiles at civilian targets in Israel. It's too soon to assess the impact fully, but I utterly condemn this attempt by the Iranian regime. É o comportamento do governo de Israel. Sinceramente, é inexplicável. The Secretary General expressed his extreme concern with the escalation of the conflict in Lebanon. He appeals for an immediate ceasefire. An all-out war must be avoided at all costs, he said, and the territorial integrity of Lebanon must be respected. পরিস্থিতির জটিলতায় বুধবারই মধ্যপ্রাচ্য ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তাৎক্ষণিক অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধ ঠেকানোর সব চেষ্টা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের হাত ধরে ইরাক যুদ্ধের পুনরাবৃত্তি দেখবে বিশ্ব। রক্তপাত, সমালোচনা, চাপ সব উপেক্ষা করে এখনও যুদ্ধের নীতিতে অটল ইসরায়েল। লেবাননে স্থল অভিযানের জন্য অতিরিক্ত সেনা পাঠানো হচ্ছে বলে জানিয়েছে তেল আবিব। নুজহাত কামাল, এখন বিশ্ব। সরকারি চাকরিতে বয়স বাড়ানোর যৌক্তিকতা রয়েছে, তবে কতটুকু বাড়ানো উচিত হবে তা পরিস্থিতি পর্যালোচনার পর সিদ্ধান্ত হবে। সচিবালয়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার বিষয়ে গঠিত পর্যালোচনা কমিটির বৈঠক শেষে একথা বলেন কমিটি প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। আর আন্দোলনকারীরা জানান, 7 দিন পর পর্যালোচনা কমিটির প্রতিবেদন জমা দিলে সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন তারা। মুন্নাফ রশিদের প্রতিবেদন। সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবি নতুন নয়। বিভিন্ন সময়ে এ নিয়ে আন্দোলন আর বয়সসীমা বাড়ানোর যৌক্তিকতা নিয়ে নানা প্রশ্ন থাকলেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আবারও আন্দোলন নামে চাকরি প্রত্যাশীরা।
চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৫ করার দাবিতে গেল ৩০ সেপ্টেম্বর আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গেলে তাদের উপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এরপর ওই দিনই একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ২ সদস্যের পর্যালোচনা কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়, যার প্রধান করা হয় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীকে। বুধবার কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় সচিবালয়ে। সকাল 11টায় বৈঠকে অংশ নেন আন্দোলনকারীদের ৮ জন প্রতিনিধি সহ কমিটির সদস্যরা। প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে বাস্তবসম্মত সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি যৌক্তিক। এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী ৭ কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন। আমরা নিজেদের মুখে কোনো আন্দোলনের ডেট ঘোষণা না করা পর্যন্ত অন্য কেউ যদি কোনো ডেট ঘোষণা করে এবং সেই ডেট ঘোষণা করে যদি দেশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে, সেই দায়ভার আমাদের না। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিটির প্রধান। সরকারি চাকরিতে বয়স বাড়ানোর বিষয়ে যৌক্তিকতা তুলে ধরেন তিনি। এখনকার যে বয়সটা এইটা বাড়ানো উচিত। বিভিন্ন কারণে ইউনিভার্সিটি সেশন জট, কোভিড, এই সমস্ত কারণে অনেক ছাত্রছাত্রী একটা সেগমেন্ট এরা এফেক্টেড হয়েছে খুব সিভিয়ারলি, কাজেই তাদেরকে এটা রিলিফ দেওয়া দরকার। এ সময় তিনি জানান মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পরই জনপ্রশাসন বিভাগে সংস্কার কাজ শুরু হবে। বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। নবীনগর চন্দ্রা মহাসড়ক ছেড়ে গার্মেন্টসে অবস্থান নিয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা। সেনাবাহিনী আটক করেছে বার্ডস গ্রুপের চেয়ারম্যানকে। এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন, বার্ডস গ্রুপের চেয়ারম্যানকে কখন নিয়ে আসা হবে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। সেই সঙ্গে সেই সাভার গার্মেন্টস এলাকার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন সে বিষয়ে জানতে চাই। মুক্তি, আপনি যেমনটি বলছিলেন, বার্ডস গ্রুপের চেয়ারম্যানকে কিন্তু সেনাবাহিনী আটক করেছে এবং কখন নিয়ে আসা হবে সে বিষয়ে কিছুই এখনো জানানো হয়নি। তবে সন্ধ্যা অবধি তাকে নিয়ে আসা হতে পারে এমন খবর কিন্তু সেনাবাহিনীর দু একজন নিম্নস্তর জুনিয়র কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া গেছে। তবে সঠিক বিষয়টি আসলে জানা যাবে তাদের সিনিয়র কর্মকর্তাদের সাথে কথা হলেই কেবল সেটি জানা সম্ভব। তবে তারা আসলে নিরাপত্তার স্বার্থে কখন তাকে নিয়ে আসা হচ্ছে সেটি জানানো হচ্ছে না। তবে আপনাকে জানিয়ে রাখছি যে 56 ঘন্টা সড়ক অবরোধ শেষে কিন্তু শ্রমিকরা এখন কারখানায় ফিরেছে সেনাবাহিনীর মধ্যস্থতায়। সেনাবাহিনী তাদেরকে আশ্বস্ত করেছে যে এই বার্ডস গ্রুপের চেয়ারম্যান মোস্তফা আনোয়ারকে আটক করা হয়েছে এবং তাকে সহ শ্রম মন্ত্রণালয়ের যারা রয়েছেন তাদেরকে নিয়ে আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই ফ্যাক্টরিতেই কিছুক্ষণ পরে তারা এখানে আসবেন এবং এই ফ্যাক্টরিতেই এখানে নিয়ে আসা হবে এবং এখানে বিশদ আলোচনা শেষে কিন্তু একটি সমাধান করা হবে এমন কথাই কিন্তু বলা হচ্ছে এবং শ্রমিকদের মধ্যেও কিন্তু একটা স্বস্তির ভাব দেখা যাচ্ছে এবং সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ কিন্তু আইন শৃঙ্খলা নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে এবং এই মুহূর্তেও কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে যে মোস্তফা আনোয়ারকে এখানে নিয়ে আসা হলে এই পরিস্থিতিটি আসলে কিভাবে ট্যাকেল দেওয়া হবে বা মোস্তফা আনোয়ার আসার পরে আসলে এই সমস্যার সমাধান সেনাবাহিনী কতটুকু করতে পারে এ বিষয়ে কিন্তু আসলে ত্রিমুখী বক্তব্য শোনা যাচ্ছে। তবে শ্রমিকরা বলছেন পরিস্থিতি যাই হোক না কেন মোস্তফা আনোয়ার কিন্তু আমরা একটু জানিয়ে রাখছি দুপুরে একটি জেলা পুলিশকে অডিও বার্তায় জানিয়েছিলেন যে তিনি তার ফ্যাক্টরি বিক্রি করে তার শ্রমিকদের যে টাকা রয়েছে সেটি পরিশোধ করবে। তো মোস্তফা আনোয়ার আসার পরে আসলে কি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের অপেক্ষায় কিন্তু শ্রমিকরা রয়েছেন এবং এই মুহূর্তেও কিন্তু শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় যে যানজটের সৃষ্টি হয়েছিল, যে জনভোগান্তির সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু লাঘব হয়েছে, কারণ শ্রমিকরা সড়ক ছেড়ে দিয়ে এই মুহূর্তে কারখানায় অবস্থান করছেন। এছাড়া আমার কাছে আর কোথাও কোনো বিশৃঙ্খল ঘটনার কোনো খবর নেই। সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং শ্রমিকরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। এই ছিল আমার কাছে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার যে বার্ডস গ্রুপের সমস্যা নিয়ে সর্বশেষ। সহকর্মী হুমায়ুন কবির যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। শেখ হাসিনার উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী সহ সাবেক এমপি সালাম মুর্শেদি ও আব্দুর রউফ গ্রেপ্তার, কারাগারে একরামুল করিম চৌধুরী।
সংবাদের পরের অংশে নিয়ে রয়েছে বিস্তারিত। মুক্তি, একটা জিনিস নিশ্চয়ই কয়েকদিন ধরে লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে যে ইলিশের মৌসুমে বাজারে ঠিকমতো কিন্তু আসলে ইলিশের সরবরাহ দেখাও যাচ্ছে না, দাম কিন্তু আগের মতোই চড়া। কিন্তু সাগর কিংবা নদীতে, বিশেষ করে নদীর মোহনায় যেভাবে আগেই ইলিশটা পাওয়া যেত, আমরা দেখেছি যে সরকারের অনেক পরিসংখ্যানে বলা হচ্ছে যে ইলিশ আগের থেকে ইলিশের উৎপাদন বেড়েছে, কিন্তু সেভাবে কিন্তু এবারে ইলিশ দেখা যাচ্ছে না। তারপরে বিশেষ করে বাইরে বিদেশে রপ্তানি, বিশেষ করে ভারতে রপ্তানির কথা, এবং সেই সাথে বাজারের যে সিন্ডিকেট, এত মারপ্যাচে আসলে ইলিশের দাম বাজারে ঠিক যেমন চড়া, কিন্তু প্রশ্ন উঠেছে যে এতদিন ধরে যখন ইলিশের প্রজনন স্থল থেকে ইলিশ বাড়ছেই কথা উঠছিল, কিন্তু এখন আসলে এত ইলিশ কম কেন? তবে এই নিয়ে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এতে প্রাকৃতিক দুর্যোগের একটি দায় রয়েছে, সেই সাথে যে নদী দূষণের একটা সমস্যা দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলছে, বিষয়টা নিয়ে আমরা অনেক কথা বলতে শুনি। নদী দূষণ একটি অন্যতম কারণ, সেই সঙ্গে ইলিশের যে প্রজনন স্থল সেগুলো ধ্বংস করার কারণেই ইলিশের সংখ্যা কমছে বলেই তারা মনে করছেন, এবং তারা শঙ্কা করছেন যে এই যে নদী দূষণ হচ্ছে, এটি যদি বন্ধ করা না যায় তাহলে এই যে পরিযায়ী মাছটি, এটি কিন্তু ভিন্ন দেশেও চলে যেতে পারে। গালিবে নিয়ে সহকর্মী আজহার লিমনের একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো। দূর সাগর থেকে ইলিশের এই যে বাঙালির রসুই ঘরে ঢোকার আকাঙ্ক্ষা, তা হয়তো এ তটের মানুষের সার্বিক পুষ্টি ঘাটতি পূরণের জন্য। বলতে গেলে ইলিশ বাদে আর কোনো সামুদ্রিক মাছ এতটা পথ পাড়ি দিয়ে নদী ভ্রমণে আসে না। পুষ্টিবিদরা বলছেন, নদীময় বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে যে ইলিশ, তা শুধু খেতে প্রিয় তা নয়, সমুদ্র পুষ্টির বিশুদ্ধ উৎস। আমাদের দেশে অনেক বাচ্চা তাদের বুদ্ধিমত্তা বিকশিত হয় না, তারপর আইকিউ তাদের স্বাভাবিক বাচ্চাদের তুলনায় অনেক কম থাকে। তো এই আয়োডিনের মতো গুরুত্বপূর্ণ খনিজ লবণটা আমরা ইলিশ খাওয়ার মাধ্যমে পূরণ করতে পারি। কিন্তু বাজার তো সহায় নয়। এই ভরা মৌসুমেও বাজারের থলিতে যে অন্তত একটা ইলিশ ঢুকছে না, তা নিয়ে কত আক্ষেপ এই মানুষদের। 1 কেজি মাছ যেগুলো, এগুলো হচ্ছে 1600 টাকা কেজি চলতেছে আজকের বাজার, ঠিক আছে। আর হলো আধা কেজি আলা মাছ যেগুলো, এগুলো চলতেছে আপনার 1000 টাকা কেজি। সরকারিভাবে যেটা ঘোষণা আসে যে 3000 মেট্রিক টন যাবে, বাট আমার কাছে মনে হয় যে চূড়াই পথে আরো অনেক ইলিশ ইন্ডিয়াতে যায়। ইন্ডিয়ার মাছ দিবেন না, আমরা খাইয়া ভাষায় হালাই দেবো, আর আমরা ভাষায় যা মুদুরের কথা, মাছ ধরতে পারি না, দললেই কারেন্ট মারে। ইলিশ মাছ কিনতে আসি, আইয়া হাগো দাম জিগাইলে কয় 1200 টাকা কেজি, 1400 টাকা কেজি। তা এটি কেমনে কিনবো, কেমনে খামু কর? এটা ঠিক, ইলিশের কোনো উৎপাদন খরচ নেই, কারণ সামুদ্রিক মাছ ইলিশের বাণিজ্যিক চাষ এখনও শুরু করা যায়নি। এবং বছর জুড়ে যে 5 থেকে 6 লক্ষ মেট্রিক টন ইলিশ আহরণ করা হয়, তার প্রায় অর্ধেক নদী থেকে আর অর্ধেক সমুদ্র থেকে। এবং বড় দাগে সমুদ্র থেকে যে 3টি পথ ধরে বাংলাদেশের নদীগুলোতে ইলিশ ঢোকে, তা হলো পটুয়াখালীর আন্ধারমানিক, চাঁদপুরের মেঘনা এবং চট্টগ্রামের কর্ণফুলী। চলুন এবারের ইলিশের মৌসুমের খোঁজ নেওয়া যাক। প্রধানত প্রজননের উদ্দেশ্যে বঙ্গোপসাগর থেকে এই নদীতে 1200 থেকে 1300 কিলোমিটার পর্যন্ত পাড়ি দেয় ইলিশ। এবং আমরা এখন রয়েছে পদ্মা নদীর মাওয়া পয়েন্টে, দেখছি যে এখানে একদল জেলে এই ইলিশ মাছগুলো ধরেছেন। এবং এই মাওয়ার এই প্রান্তটি ইলিশ আহরণ এবং এই অবতরণের জন্য বেশ পরিচিত। এই আশ্বিনের এই সন্ধ্যায় আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে এই পুরো নদী জুড়ে আস্তে আস্তে এই জেলেরা নেমে আসছে, এবং সন্ধ্যা যতটাই গড়াবে জেলেদের সংখ্যা এখানে ততটাই বাড়তে থাকবে। সাবির, এই যে ট্রলারগুলো দেখা যাচ্ছে সন্ধ্যার পরই তো নদীতে নেমে গেল, কখন ফিরবে? ভোরবেলা, একবারে ভোরবেলা আসবে। ভোরবেলা এসে আড়তে মাছ বিক্রি করে আবার খেতে যাবে। আড়তটা কতক্ষণ চলে? আড়তটা সকাল 7টা থেকে 8টা, 8:30 দিকে। ভোরের আলো ফোটার সঙ্গে পাল্লা দিয়ে পদ্মা পারে মাঝঘাটমুখী ইলিশ ধরা ট্রলারগুলো। তাদের উদ্দেশ্য মাওয়া মৎস্য আড়ত। রাতভর কেমন মাছ পড়ল প্রশ্ন করেছিলাম জেলেদের। কয় কেজি হবে এখানে সব মিলে? 10 কেজি, 6-7 কেজি। মানে এটা কখন নামছেন আপনারা দুজন? কালকে সকালে। কালকে সকালে?
তো কালকে সকালে থেকে আজকে সকালে এই 6-7 কেজি, এটা কত বিক্রি করা যাবে আশা করতেছেন? কত 1000 টাকা বিক্রি করা যাবে। আরেকটা কিনছি 60 লিটার, আর ওয়ান কিনছি 110টা। 1 কেজি চাল কিনছি, 1 কেজি গুঁটা কিনছি 110টা, আমি 1 কেজি গুঁটা কিনছি 30 টাকা। তখন আমাকে কতটা বাড়িয়ে গেছে, মাছের দাম তো আমার ডাকে বিক্রি হওয়া ইলিশগুলোর দরও এখানে কম নয়। 1.5 থেকে 2 কেজি ওজনের ইলিশগুলোর ডাক উঠছে 1700 থেকে 1800 টাকায়। 200 থেকে 300 গ্রাম ইলিশগুলো বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়। সব মিলে প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার বিক্রি কিনে হয় এই আড়তটিতে। প্রতি বছর মাছ কমতেছে, গেছে বছর দাম বেশি, তার চেয়ে এবার অর্ধেক মাছ বিক্রি করতে পারি না। কয়টাগুলো মাছই না এখন, ওই যে চায়না জল দিয়া দেশটা ধ্বংস হয়ে গেল। ভোর থেকে সকাল 8টা, 8:30 পর্যন্ত চলে এই আড়ত, এবং সব মিলিয়ে আমরা যে চিত্রটি দেখলাম যে পদ্মা থেকে আসা ইলিশের সরবরাহ একেবারেই কম, এবং প্রধানত এখানে ভোলা এবং চাঁদপুর থেকে ইলিশ আসে, এবং এখানকার আড়তদাররাও বলছেন যে দিনকে দিন ইলিশ মাছ কমছে। আমরা একটু চাঁদপুরে যেতে চাই, ইলিশের জন্য বিখ্যাত চাঁদপুরে, দেখে আসি যে সেখানকার আড়তের চিত্রটা কেমন। চাঁদপুরের এই বড় স্টেশন বাজারটি অবশ্য সকাল 10টার পর থেকে জমতে শুরু করে। বাজারে দেখা যাচ্ছে বড় সাইজের প্রতি কেজি ইলিশ 1800 থেকে 1900 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং এই যে বাড়তি দামের প্রবণতা তা সাম্প্রতিক বছরগুলোতে একই রকম দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন নদীতে ইলিশ ধরা পড়ছেই কম। তাদের দাবি, চাহিদা এবং যোগানের মারপেচেই কমে আসছে না ইলিশের দাম পাইকারি এবং ভোক্তা পর্যায়ে। 2021 সালে প্রচুর পরিমাণ মাছ ছিল, পর্যাপ্ত পরিমাণ মাছ ছিল। 2022-এ থেকেই আমরা কম লক্ষ্য করছি। 2023 সালের সাথে 2024 সালের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে 23 সাল থেকে 24 সালে 50%-এরও কম। আহরণের বিপরীতে চাহিদা বাড়ার একটা প্রভাব ইলিশের বাজারে পড়েছে। ব্যবসায়ী ও জেলেদের এই দাবি তাদের বক্তব্যে স্পষ্ট, কিন্তু প্রশ্ন হলো ইলিশের আহরণ কমছে কেন? ইলিশ বিশেষজ্ঞরা বলছেন এর প্রধান কারণ উপকূল এবং নদীতে ইলিশের প্রজনন ক্ষেত্র ধ্বংস হওয়া। যখন ডিম থেকে সে খাবার উপযোগী হয়ে যায়, তখন উদ্ভিদকণা, প্রাণীকণা যাকে পায় তাকে খেতে থাকে এবং সে বড় হতে থাকে। এই জীবন চক্রের জন্য পলিউশন যখন হবে, তখন এই উদ্ভিদ প্রাণীকণাগুলি থাকে না, প্রাচুর্যতা কমে যায়, তখন তার খাদ্যও থাকে না, ডিম ফুটে যে পোনা বের হয় এটি মারা যায়। কেন সুয়েরেজের পানি নদীতে যাবে? এটি তো যাওয়ার কথা নয়। ইলিশের ক্ষেত্র পলিউশন না কমায়, তাহলে ইলিশও এক সময় প্রাচুর্যতা কমতে কমতে বিলুপ্তের পথে চলে যাবে, অথবা সে তার মাইগ্রেটরি রুট চেঞ্জ করে ফেলবে। এই দেশ নয়, অন্য কোনো দেশকে সে পছন্দ করে সেদিকে চলে যাবে। কিন্তু এ নিয়ে কি কোনো উদ্যোগ আছে সরকারিভাবে? সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা বলছেন তারা মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের দূরত্ব ঘোচানোর চেষ্টা করছেন। যে আমরা যদি আন্তঃমন্ত্রণালয় মিটিংগুলো করি, পরস্পরের সাথে সমন্বয় সাধন করতে পারি, এবং সম্ভবত এই সরকারের এটা একটা নতুনত্ব সৃষ্টি করার বিষয় আছে, যে আমরা নতুনভাবে কাজ করতে দেখি। সরকারি হিসেবে অবশ্য 1 বছর আগ পর্যন্ত ইলিশ আহরণে 7.13% প্রবৃদ্ধি দেখানো হয়েছিল। যদিও সবশেষ অর্থ বছরের খসড়া হিসেবে ইলিশ আহরণের পরিমাণ কমপক্ষে 41,000 মেট্রিক টন কম দেখানো হচ্ছে। প্রশ্ন হলো, ভারতে ইলিশ রপ্তানির অনুমতি এবং অবৈধ পথে ভারতে ইলিশ পাচার হয়ে যাওয়ার বিষয়ে সরকারের বক্তব্য কী? ইলিশ যেমন একটা প্রাকৃতিকভাবে সমুদ্র থেকে নদীতে আসে, তেমনি কিন্তু অপ্রাকৃতিকভাবে, মানে ব্যবসায়িকভাবেও কিন্তু অনেক ভাবে চলে যাচ্ছে আর কি। তো সে দিকগুলো আমাদেরকে একটু চিহ্নিত করে আমরা একটু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছি। সরকার আশা করছে অমাবস্যা পূর্ণিমার যে প্রভাবের কারণে ইলিশ আহরণ প্রভাবিত হয়, সে হিসেবে অক্টোবরের শুরুর দিকে বেশি পরিমাণে ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের সঙ্গে মিল রেখে নতুন করে ইলিশ ধরার নিষেধাজ্ঞার তারিখ নির্ধারণ করা হয়েছে, তাতেও ইলিশের প্রজনন ও আহরণ বাড়বে বলে মনে করেন এই উপদেষ্টা। আজহার লিমন, এখন, ঢাকা।
শুভ মহালয়ায় দুর্গার আবাহনে দেবী পক্ষের সূচনা। ভোর থেকে ঢাকেশ্বরী মন্দিরে চণ্ডী পাঠের মাধ্যমে মর্তলোকে আমন্ত্রণ জানানো হয় দেবী দুর্গাকে। ঢাক আর শঙ্খধ্বনিতে চলে ভক্তদের আরাধনা। দেশের শান্তি ও কল্যাণ প্রার্থনার পাশাপাশি নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তা নিশ্চিতের দাবি সনাতন ধর্মাবলম্বীদের। আরও জানাচ্ছেন দেবরাজ দেব। ভোরের আলো ভেদ করে ঢাকের আওয়াজে মুখরিত ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ। মন্দিরের উঠোনে দেবীর আগমনী সভার অপেক্ষায় ভক্তরা। চণ্ডী পাঠের মাধ্যমে শুরু হয় মহালয়ার আনুষ্ঠানিকতা। দেবীর আগমনী বার্তা উঠে আসে ভক্তদের চোখে মুখে। অবসান পিতৃপক্ষের আর সূচনা দেবী পক্ষের। কৈলাস থেকে দেবী দুর্গা মর্তে আসছেন বাবার বাড়ি, সঙ্গে তার 4 সন্তান লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক। ভক্তদের মাঝে থাকবেন 9 দিন। এবার দেবী এসেছেন দোলায় আর ফিরবেন ঘটকে। ভক্তদের চাওয়া দেবী দুর্গার আশীর্বাদে পৃথিবী হোক সংকটহীন। মায়ের আগমনী সুর বেজে উঠেছে। হিন্দু ধর্মাবলম্বী হিসাবে আসলে এটা একটা প্রশান্তির। আমাদের যা বিচ্যুতি আছে সেগুলো সবকিছু ঠিক মতো আমরা পালন করতে পারি এবং আমাদের জীবনে যেন শুভ শক্তির আগমন ঘটে। অশান্তি বিশৃঙ্খলা না হোক, মা যাতে সুন্দরভাবে আসছে, সুন্দরভাবে সবার মঙ্গল কামনা করে যেতে পারুক। আজকে পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের সূচনা। মা মর্তে আসছেন। আমি চাই এবছরের পুজো যেন সুষ্ঠুভাবে হয়। মা এই অস্থিতিশীল পরিস্থিতি এটার দূরীভূত করে মা হচ্ছে মানে তার সন্তানদেরকে সুরক্ষিত করবে। দুর্গা পূজা বা এই দুর্গার আগমন এটা একটা প্রতীকী উৎসব, মানে অশুভ নাশ করা, তারপরে অসুর নাশ করা এবং যত পাপ আছে সেই পাপ দূর করা। ধূপ, প্রদীপ, উলুর আরতি আর যজ্ঞের মাধ্যমে মহালয়ার দিনে দেবীর অভ্যর্থনায় পূজা করা হয়। বেলতলায় বসানো হয় ঘট, সেই সাথে তিল ও তর্পণ দেওয়া হয় পূর্বপুরুষদের শান্তি কামনায়। শাস্ত্রমতে এবারের আগমন চিন্তার হলেও ভক্তদের প্রার্থনায় সেই সংকট কেটে যাবে বলেই মনে করেন পুরোহিত। সনাতন হিন্দু ধর্মের মূল উদ্দেশ্য এবং মূল কথা হচ্ছে বসুধৈব কুটুম্বকম। এই পুজোতে আমরা এটা বারবার উচ্চারণ করব, অর্থাৎ সারা দুনিয়া জোড়ার সব লোক, 700 কি 800 কোটি লোক যাই হোক, সবাই আমাদের আত্মীয়, তিনি যে ধর্মেরই হন না কেন। আর এই পূজাতে সপ্তমী দিন আমরা দেশিকা পূজা করে থাকি, অর্থাৎ দেশের কল্যাণ কামনা করি, দেশের উন্নয়ন কামনা করি। অতএব আমাদের এই কামনা আমরা শত সিদ্ধভাবে করব, নিজের অন্তরের আগ্রহ দিয়ে করব, যাতে আমাদের দেশের, আমাদের মানুষের কল্যাণ হয়। বছর ঘুরে আবারও এলো দেবী পক্ষ। প্রকৃতিতে কাশফুল সেটি জানান দিচ্ছে। ঢাকের তালে, এই আরতির তালে ভক্তরা চান যেন পৃথিবী হয়ে উঠুক আরো বাসযোগ্য। ঢাকেশ্বরী মন্দির থেকে দেবরাজ দেব, এখন ঢাকা। জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনা ও 14 দলের বিরুদ্ধে আরও 2টি অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে গণঅভ্যুত্থানের দিন চাংখারপুলে পুলিশের গুলিতে শহীদ আনাসের পরিবারের অভিযোগ রয়েছে। এ নিয়ে সংবাদ সম্মেলনে আইসিটির প্রধান কৌশলী জানান, শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ দেবে সরকার। আজহার লিমনের প্রতিবেদন। মা, আমি মিছিলে যাচ্ছি। আমি আর নিজেকে আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথার অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমার সন্তানের জন্য বিচার চাইতে এখানে আসছি অভিযোগ নিয়ে। আমি এদেশের সংবিধান অনুযায়ী যতটুকু সর্বোচ্চ শাস্তি এই হুকুমদাতা থেকে পালনকারী, মানে যারা কমান্ডটা মেনে নিয়ে গুলি করছে তারা এবং যারা হুকুম দিছে তারা, এই প্রত্যেকের সাজাটা চাই। শহীদ আনাসের মা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে সেটাই বললেন। সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় যারা টার্গেট শুট করে তার কিশোর সন্তানকে হত্যা করেছেন, তিনি সেই হত্যাকারী ও নির্দেশদাতার বিচার চান।
তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন মিলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচারে এখন পর্যন্ত 51টি অভিযোগ দায়ের হয়েছে, যার অধিকাংশের প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সবশেষ দুটি অভিযোগের ব্যাপারে সংবাদ সম্মেলনে এসে এই ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি বলেন, এর বিচার নিশ্চিতের জন্য সর্বোচ্চ বুদ্ধিমত্তার সঙ্গে চেষ্টা করা হবে। যে অপরাধ বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে সংঘটিত হয়েছিল, সেই অপরাধের যারা পারপিট্রেটর তাদেরকে আমরা আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করতে পারি, এই লক্ষ্য নিয়ে আমাদের কার্যধারা চলছে। এর মধ্যে আজকে আমাদের কাছে দুটো উল্লেখযোগ্য অভিযোগ জমা পড়েছে। এই দিন আইসিটিতে আরও একটি অভিযোগ দায়ের করেন রাজনৈতিক দল এনডিএম এর প্রধান ববি হাজ্জাজ। গণভবনে 19 জুলাইয়ের 14 দলের বৈঠকের সূত্র ধরে তার অভিযোগ, জুলাই গণহত্যার দায় শুধু আওয়ামী লীগের নয়, 14 দলেরও। শেখ হাসিনার সরকার গণমাধ্যমকে পরিষ্কারভাবে জানায় যে 14 দলের বৈঠকের মাধ্যমে তারা ওই ডিসিশনে আসেন যে ওনারা কারফিউ জারি করবেন, এবং এই কারফিউতে ওনারা দেখা মাত্র গুলি করার অর্ডার জানান। সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের প্রশ্নে চিফ প্রসিকিউটর জানান, প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরের কারণে নিয়োগে বিলম্ব হয়েছে। উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য তিনি দেশের বাইরে থাকাতে এটা খানিকটা বিলম্ব হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুতই, আমি কোনো সময় উল্লেখ করছি না, যে কোনো মুহূর্তে আপনারা খবর পাবেন, ইনশাআল্লাহ অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাজুল ইসলাম আরও জানান, বিদ্যমান আইনে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে গণহত্যার বিচার করতে কোনো বাধা নেই, তবে শাস্তি কি হবে তা নির্ধারণ করতে আইন সংশোধনের প্রয়োজন হতে পারে। আজহার লিমন, এখন, ঢাকা। জট নিরসনে বেসরকারি আইসিডিতে আরও বেশি পণ্য খালাসের অনুমতি চায় চট্টগ্রাম বন্দর। গতি বাড়াতে এনবিআরের আশ্বাস। বিজনেস পিপলদেরকে সার্ভ করি, তাদের প্রতি আমাদের সহমর্মী হতে হবে এবং তাদেরকে দ্রুত আমরা সেবা দিব, এবং সেই সেবাটা হবে সিমলেস, সেখানে কোনো রকমের কোনো হয়রানি থাকবে না। এটাই হচ্ছে আমার মৌলিক নির্দেশনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সাবেক সংসদ সদস্য ও ফুটবলার আব্দুস সালাম মুর্শেদি ও কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফকে গ্রেপ্তার করেছে র্যাব। এদিকে নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া গত রাতে বেসরকারি এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে ডিএমপি জানায়, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী থেকে কামাল আব্দুল নাসেরকে গ্রেপ্তার করা হয়। জানুয়ারি মাসে দ্বাদশ সংসদ নির্বাচনের পর কামাল আব্দুল নাসের চৌধুরীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সালাম মুর্শিদিকে। 2022 সালের খুলনার ফুলতলায় সংঘটিত একটি হত্যাকাণ্ডের আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া রাতেই গুলশান থেকে গ্রেপ্তার হন এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। মিরপুর থেকে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ নেতা আব্দুর রৌফ। এদিকে সকালে সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে সুধারাম ও সোনাইমুড়ি থানায় হত্যা মামলা, একটি বিস্ফোরক ও অপহরণ মামলা এবং কবিরহাট থানায় একটি অস্ত্র মামলা সহ মোট 4টি মামলা রয়েছে। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট নিরসনে আরও বেশি আমদানি পণ্য বেসরকারি আইসিডিতে খালাসে এনবিআরের সম্মতি চায় বন্দর কর্তৃপক্ষ। সেই সঙ্গে নিয়মিত নিলাম করে জট নিরসন এবং বিপজ্জনক পণ্য ধ্বংস করতে দ্রুত এনবিআরের অনুমতি পেতেও তাগিদ দেওয়া হয়েছে। এনবিআর চেয়ারম্যানের সাথে বন্দর কর্তৃপক্ষের বৈঠকে এই বিষয়গুলো উঠে আসে। দ্রুত পণ্য ডেলিভারি নিশ্চিতে 5টি স্ক্যানার স্থাপন এবং হয়রানি ছাড়া সেবা নিশ্চিতে কাস্টমস কর্মকর্তাদের দক্ষতা বাড়াতেও নির্দেশনা দেন এনবিআর চেয়ারম্যান। হাজিরা শিউলির প্রতিবেদন। জুলাই বিপ্লবে দেশের ব্যবসা বাণিজ্যে যেমন কিছুটা বিরূপ প্রভাব পড়ে, তেমনি সংকটে পড়ে বন্দর ও কাস্টমস হাউজের স্বাভাবিক কার্যক্রম। পণ্য ডেলিভারি ব্যাহত হওয়ায় জমে যায় কন্টেইনারের স্তূপ। এতে বিরূপ প্রভাব পড়েছে সরকারের রাজস্ব আয়েও। পরবর্তীতে প্রেক্ষাপটে দেশের আমদানি রফতানি বাণিজ্যের প্রবেশদ্বার বন্দর ও কাস্টমস হাউজের অপারেশনাল সমস্যাগুলো সমাধান করে কাজে গতিশীলতা বাড়াতে দুদিনের সফরে চট্টগ্রামে আসেন এনবিআর চেয়ারম্যান।
বুধবার সকালে প্রথমে কাস্টমস কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন এনবিআর চেয়ারম্যান। সভা শেষে তিনি সিমলেস ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতে পূর্ণাঙ্গ অটোমেশনের পাশাপাশি কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোরও নির্দেশনা দেন। মেইনটেনেন্সে কম্পিউটার কাউন্সিলের উপর নির্ভরতার কারণে এসআইকিউডা ওয়ার্ল্ড সার্ভারের আপগ্রেডেশনের সময় সমস্যা হচ্ছে বলেও জানান তিনি। তবে ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। আমাদেরকে প্রফেশনাল হতে হবে, আমাদের এফিসিয়েন্সি লেভেল বাড়াতে হবে এবং আমাদের ক্লায়েন্ট ওরিয়েন্টেড হতে হবে। আমরা যেহেতু বিজনেস পিপলদেরকে সার্ভ করি, তাদের প্রতি আমাদের সহমর্মী হতে হবে এবং তাদেরকে দ্রুত আমরা সেবা দিব এবং সেই সেবাটা হবে সিমলেস, সেখানে কোনো রকমের কোনো হয়রানি থাকবে না। এটাই হচ্ছে আমার মৌলিক নির্দেশনা। এরপরে চট্টগ্রাম বন্দরের সঙ্গে মতবিনিময় সভায় উঠে আসে কন্টেইনার জট, স্ক্যানার স্থাপন ও রক্ষণাবেক্ষণ সংকট, বিপজ্জনক পণ্য নিয়ে বন্দরের উৎকণ্ঠা সহ বিভিন্ন বিষয়। বর্তমানে বেসরকারি আইসিডিগুলো থেকে 38টি পণ্য ডেলিভারি দেওয়া হয়। জট নিরসনে আরও বেশি পণ্য অফডক থেকে ডেলিভারি দেওয়ার অনুমতি সহ বিপজ্জনক পণ্য অপসারণ বা দ্রুত ধ্বংসের অনুমতি দিতে এনবিআর চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানান বন্দর চেয়ারম্যান। পোর্ট যদি সক্ষমতা বাড়ায় আর ওদিকে কাস্টমস যদি পিছিয়ে থাকে তাহলে হবে না। ঠিক একইভাবে কাস্টমস যদি এগিয়ে যায়, পোর্ট যদি পিছিয়ে থাকে তাহলে হবে না। তো সেই জন্য আমরা চাচ্ছি যে কাস্টমস এবং পোর্ট একত্রে আমরা সমন্বিতভাবে ওভারঅল যে আমাদের এফিসিয়েন্সিটা বাড়ানো, এতে রেভিনিউ জেনারেশন হবে অনেক বেশি। তো সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। বন্দরের বিভিন্ন দাবির জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, বন্দর দেশের স্বার্থে প্রয়োজনে আইন কানুন সংশোধন করা হবে। এক্ষেত্রে ব্যবসায়ী সহ সব পক্ষের সাথে আলোচনা করে বেসরকারি অফডকে আরও বেশি পণ্য ডেলিভারি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। আপনি অকশন করবেন, যা পড়ে থাকে তার থেকে অন্তত 5টা বেশি সংখ্যায়, তাহলে আপনি ব্যাকলগ কমাতে পারবেন, একসময় জিরো হবে। আর যদি দেখা যায় যে যা হয় তার অকশন আপনি তার চেয়ে কম করতেছেন, তাহলে তো ব্যাকলগ বাড়বেই। এটা একটু খেয়াল রাখবেন, করা সম্ভব আমাদের। জুলাই বিপ্লবের কারণে রাজস্ব আদায় কমলেও সরকারের নানামুখী পদক্ষেপ ও ব্যবসায়ীরা সঠিকভাবে শুল্ক কর দিলে রাজস্ব আদায়ে ঘাটতি হবে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। হাজিরা শিউলি, এখন, চট্টগ্রাম। তারল্য সংকট কাটাতে অবশেষে দুর্বল 5 ব্যাংক পাচ্ছে 1000 কোটি টাকার বেশি ঋণ সহায়তা। এই ঋণ সহায়তা দিয়েছে 6টি সবল ব্যাংক। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চাই, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিয়া সুলতানা। সেলিয়া, 5টি ব্যাংক তো একটা নিশ্চয়তা পেল, কিন্তু বাকি যে 4টি দুর্বল ব্যাংক রয়েছে তাদের ঋণ সহায়তার বিষয়ে কিছু জানা গেছে কি? মূলত হচ্ছে এই 5টি ব্যাংক সকাল থেকে কিন্তু তাদের বিষয়গুলো, লেনদেনের বিষয়গুলো সমাধান করার চেষ্টা করা হচ্ছে। অন্যান্য যে ব্যাংকগুলোর কথা বলছেন, যারা এখন পর্যন্ত নামে আসেনি, তারা কিন্তু পরবর্তীতে হয়তো আগামীকাল বা তার পরবর্তী যে কর্মদিবস আছে সেই সময়গুলোতে তাদের আবেদন এবং তাদের সাথে যে ব্যাংকগুলো তাদেরকে টাকা দিচ্ছে সেই মিউচুয়ালের ভিত্তিতে কিন্তু এই গ্যারান্টার হবে বাংলাদেশ ব্যাংক, তখনই কিন্তু তারা অর্থ পেয়ে যাবেন। তবে আজকে প্রথম দিনের মতো দীর্ঘ সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে। ব্যাংকগুলো কিন্তু এই তারল্য সংকটের মধ্যে পড়েছিল এবং সেই তারল্য সংকট কাটানোর জন্য কিন্তু আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ ছিল প্রত্যেকটি ব্যাংকের জন্য। এবং এই যে দেওয়া শুরু হলো, এটি আসলে এই 9টি ব্যাংকেই সহায়তা করা হবে। বিভিন্ন ব্যাংক, আপনি বলছেন যে 6টি ব্যাংক সহায়তা করছে, হয়তো অন্যান্য ব্যাংকগুলো হচ্ছে এভাবে এগিয়ে আসবে। আপনাকে যদি জানাতে চাই, যেমন সিটি ব্যাংক 3টি ব্যাংকে সহায়তা করেছে, তার মধ্যে এসআইবিএল পেয়েছে 300 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি 200 কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক পেয়েছে 200 কোটি টাকা। বেঙ্গল যে ফোর্থ জেনারেশনের যে ব্যাংকটিকে বলে থাকি, তাদের যে সারপ্লাসটি ছিল সেটি 800 কোটি টাকার উপরে, তারাও কিন্তু ন্যাশনাল ব্যাংকে 20 কোটি টাকা দিয়ে সহায়তা করছে। এছাড়া ডাচ বাংলা দিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে, তারাও 50 কোটি টাকা দিচ্ছে। এমটিবি 3টি ব্যাংকে সহায়তার কথা বলেছে, তারা বলছে ফার্স্ট সিকিউরিটিকে তারা 50 কোটি টাকা দিবে, এনবিএলকে 50 কোটি এবং এক্সিমকে 50 কোটি। এছাড়া ইসলামী ব্যাংক যেটি আছে সেটিকে সবাই আসলে দিতে আগ্রহী, তবে এটির একটি যেহেতু লিমিটেশন আছে, বাংলাদেশ ব্যাংকের কিছু সীমাবদ্ধতা আছে, তারা কতটুকু কি গ্রান্টার হবেন সে বিষয়গুলোতে সেটি নিশ্চিত হয়ে আজই বিকেলে, আমরা যতটা এখন পর্যন্ত জানতে পেরেছি, আজই বিকেলে
কিন্তু এই ব্যাংকগুলো এই অর্থ পেয়ে যাবেন। প্রতিশ্রুত যে অর্থ তাদেরকে দেওয়া হবে বলেছে। অন্যান্য যে ব্যাংকগুলো আছে সে ব্যাংকগুলো আগামী কয়েকদিনে পেয়ে যাবেন, তবে এটির জন্য নির্ধারিত একটি সময় আমরা আপনাদেরকে আগেই বলেছিলাম। গতকালই কিন্তু আমরা একটি নিউজ করেছিলাম, সেখানে বলেছি যে 1 বছরের মধ্যে তাদেরকে সময় দেওয়া হবে। এই পুরো ঋণ এবং পুরো সময়টি কিন্তু আসলে নজরদারিতে থাকবে বাংলাদেশ ব্যাংকের। এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের ঋণ দেওয়ার ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। শেষ করছে এখন দুপুর, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। প্রতিশোধ নিলে ইসরায়েলের সব স্থাপনায় সর্বোচ্চ শক্তি নিয়ে হামলার হুমকি ইরানের। মধ্যপ্রাচ্যে আরও সংঘাতময় হয়ে ওঠার শঙ্কা। বিশেষ পরিস্থিতিতে চাকরিতে প্রবেশে বয়সসীমা বাড়ানো যৌক্তিক বললেন কমিটি প্রধান। প্রথম বৈঠক ফলপ্রসূ হওয়ার দাবি সমন্বয়কের। এখনকার যে বয়সটা এইটা বাড়ানো উচিত, বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নদী দূষণ আর আদর্শ প্রজনন স্থল সংকটে দেশে কমছে ইলিশ। দ্রুত ব্যবস্থা না নিলে অন্যত্র চলে যাওয়ার শঙ্কা। পলিউশন না কমায় তাহলে ইলিশও এক সময় প্রাচুর্যতা কমতে কমতে বিলুপ্তের পথে চলে যাবে, অথবা সে তার মাইগ্রেটরি রুট চেঞ্জ করে ফেলবে। এবং শুভ মহালয়ায় দুর্গার আবাহনে দেবী পক্ষের সূচনা। চণ্ডীপাঠ, ঢাক আর শঙ্খধ্বনিতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা। দেবীর আবাহন, এই উৎসবের মধ্যে দিয়েই দেবী আসবেন আর কটা দিন পরেই। বর্তমানে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছে, আমরা মায়ের কাছে সেই প্রার্থনাই জানাবো যেন আমাদের দেশটা সুস্থ হয়। এই ছিল এখন দুপুরের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/echontv।